প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর এটা বোর্ডে কষে তোমাদের ভিডিও আকারে দিচ্ছি। আশা করি তোমাদের সুবিধে হবে। তা সুবিধে মানে কেবল দেখে কপি করলে হবে না, ভালো করে প্র্যাকটিস করবে। কিন্তু হয়তো প্রয়োজনের তাগিদে তোমরা তাড়াতাড়ি করে লিখে জমা দেবে, কিন্তু এটাও ঠিক নয়। ভালো করে প্র্যাকটিস করবে, তারপর ফাইনাল কাগজে তুলে স্কুলে জমা দেবে। কেমন? দেখো কিভাবে করতে হয়। প্রথমে একের প্রশ্নটা বলেছে যে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজুক্যাল টু 3x ইজুক্যাল টু 9 কেমন হলে দ্বিতীয়বারে এক্স যখন 25 তখন ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে, তখন ওয়াইয়ের ধনাত্মক মান পজিটিভ মানটা কত হবে। খুব সুন্দর কথা। আমরা জানি যে এক্স ভেদের নিয়ম অনুসারে এক্স ইজুক্যাল টু ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে দেখো, কিন্তু কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। কেমন? তা এক্ষেত্রে প্রথমে আমরা ওয়াই এর মান এবং এক্স এর মান বের করব। তাহলে প্রথমবারে এক্স সমান কত বের করব না 9 আর ওয়াই সমান 3, এই দুটো মান পুট করব, স্থাপন করব। দেখো এক্স সমান 9 আর ওয়াই ইজুক্যাল টু কত হচ্ছে 3 স্কোয়ার ইন্টু কে, বা 9 ইজুক্যাল টু 3 3 যার 9 ইন্টু কে, বা 9/9 ইজুক্যাল টু কে। 9 9 কেটে গেলে 1, তাহলে কে সমান কত পেলাম 1। কেমন? এবার দ্বিতীয়বারে আমরা কি করব না দ্বিতীয়বারে এক্সের মান বসিয়ে ওয়াইয়ের প্লাস মানটা নেব। খুব সুন্দর কথা। দ্বিতীয়বারে ওই একই শর্তে যে এক্স ইজুক্যাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, বা দ্বিতীয়বারে এক্স সমান কত বলেছে 25 ইজুক্যাল টু কে মানে কত 1 ইন্টু ওয়াই স্কোয়ার। আমি ফার্দার এক লাইন লিখলাম ওয়াই স্কোয়ার और প্লাস মাইনাস √25 অর্থাৎ 25 ইজুক্যাল টু ওয়াই, বা প্লাস 5 ইজুক্যাল টু ওয়াই। কারণ এখানে যেহেতু বলেছে ধনাত্মক মান, সেই জন্য আমরা কোনটা নেব +5 নেব। কেমন? বাড়িতে খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, তারপরে ফাইনাল খাতাতে তোমরা নোট করবে, তারপর স্কুলে সময় মতো জমা দেবে। কেমন? এবার পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে তার মানে আমরা ওয়াই পেলাম +5, অর্থাৎ এর দাগের উত্তরটা কারেক্ট। একের দাগের যেটা সেটা হচ্ছে 1-এর উত্তরটা সঠিক, এর উত্তরটা। এবার 2-এর দাগে দেখো। 2-এর দাগে বলেছে এ বি যথাক্রমে 25,000 এবং 2,500 এবং 2,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো কোনো ব্যবসায় অংশীদারি কারবারে যখন লাভ হয় অথবা লোকসান হয়, সেই পরিমাণ কার কত হবে সেটা নির্ভর করে সেই ব্যবসাতে কে কত ইনভেস্ট করেছে, অর্থাৎ কত টাকা দিয়েছে সেই ব্যবসায়, তার মূলধনের উপরে। তাই এখানে এর মূলধন দিয়েছে 2,500 টাকা। কেমন? 2,500 টাকা দিয়েছে কে? এর মূলধন। আর বির মূলধন দিয়েছে কত না 2,000 টাকা। বেশ, বি 2,000 টাকা দিয়েছে, এ দিয়েছে 2,500 টাকা। তাহলে মূলধনের অনুপাত A/B হবে 2,500/2,000। কি প্রিয় ছাত্রছাত্রী, খুব মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবে। কিন্তু দুটো শূন্য কাটলো। এবার 5 5 5 25, 5 4 20। তাহলে মূলধনের অনুপাত হলো 5:4। তাহলে এর ক্ষতি এক্ষেত্রে কি হয়েছে না ব্যবসায় ক্ষতি হয়েছে 720 টাকা। তাহলে দেখো ক্ষতি ইজুক্যাল টু 720 টাকা। তাহলে এর ক্ষতি হবে, এর
এর ক্ষতি কী হবে না, এর যে মূলধনের অনুপাত পেয়েছি 5টা এ যেহেতু প্রথম, তাহলে 5 মূলধনের যে অনুপাত পেয়েছি তার যোগফল, অর্থাৎ অনুপাতের যোগফল। কেন না, এই অনুপাতে আমরা এই টাকাটা ভাগ করতে চাচ্ছি, তাই 5/5 + 4 ইন্টু টোটাল যে ক্ষতি হয়েছে 720 টাকা। কেমন, তাহলে 5/5 ইন্টু 4 তার মানে 9 ইন্টু 720, এই টাকাটা এর ক্ষতি। কিন্তু এর ক্ষতির পরিমাণ হচ্ছে এই টাকাটা। 9 আষ্টে 72, 0, তার মানে কি 5 আষ্টে 40, তার মানে 400 টাকা এর ক্ষতি হয়েছে। এর ক্ষতি এখানে দেওয়া আছে 450, 320, 400, 500, তার মানে বিয়ের উত্তরটা হবে, এক্ষেত্রে বিয়ের উত্তর হবে 400 টাকা। কেমন, এরপর আমরা 3-এর প্রশ্নে যাব। 3-এর প্রশ্নে বলেছে, 3-এর প্রশ্নে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি কোণের পরিমাপ হলো, আচ্ছা, বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। বেশ, আমি প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করছি। দেখো, এই দুটো বৃত্ত, এই বিন্দুটা যদি সি বিন্দু হয় তাহলে এই সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, কিন্তু তাদের একটি সাধারণ স্পর্শক আছে, সরল সাধারণ স্পর্শক এ এবং বি। লক্ষ্য করো, যেহেতু এ এবং বি সরল সাধারণ স্পর্শক এবং সি বিন্দুটা হচ্ছে বহিঃস্পর্শক, তাহলে এই এ এবং বি বিন্দু যোগ করে দিলে এ সি বি কোণ, এই কোণের পরিমাণ এখানে দিয়েছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে বলে রাখি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে খুব শর্টে বলা মুশকিল, তাই আমি সরাসরি বলে দিলাম যে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাই 3-এর দাগের যে উত্তরটা হবে সেটা কিন্তু ডি এর দাগের উত্তর হবে, ডি। এটাতে কিন্তু 90 ডিগ্রি অ্যান্সার আসবে। কেমন, এটা প্রমাণ করা যায়, সেটা অনেক সময় সাপেক্ষ এবং এর সেন্টার ধরে প্রমাণ করতে হয়, তাই আমি প্রমাণ করলাম না। এটা কিন্তু হবে 90 ডিগ্রি। তোমরা অন্য কোনো সময়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি দেখব এটাকে প্রমাণ করে দেওয়া যায়। এরপর 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্নে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। আচ্ছা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, দেখো কিন্তু এই হচ্ছে গোলক, কেমন, এটা হচ্ছে অর্ধগোলক। আর ফুল গোলক যদি হয় তাহলে আমরা এইভাবে ফুল গোলক ধরতে পারি। একটা ফুল গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4πr², নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার অর্ধগোলক মানে তার হাফ, তার মানে 2 দিয়ে আমরা ভাগ করব। এবার হাফ হলে হবে না, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তার মানে এই যে অংশটা, এই ক্ষেত্রফলটা কিন্তু ধরতে হবে। এই ক্ষেত্রফলটা হচ্ছে πr², একটা বৃত্তের মতো, কেমন, তাই এই ক্ষেত্রফলটা আমাদের ধরতে হবে। এটা কিন্তু πr², তাহলে এর সঙ্গে πr² আমরা যোগ করব। যোগ করলে হয়ে যাবে 2 দুগুণে 4, তাহলে 2πr² + πr² মানে 3πr², এত স্কোয়ার ইউনিট। এইটা কিন্তু হবে সমগ্রতলের ক্ষেত্রফল। প্রশ্নে বলেছে এই সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেমি। খুব সুন্দর কথা। অতএব 3πr² হয়ে যাচ্ছে 147 পাই, 147 পাই। তাহলে এই পাই কেটে যাবে, বা r² = 147 / 3, 3 × 4 = 12, 3 × 9 = 27 সমান 49। তাহলে কি হয়ে যাবে, r √49 = 7। তাহলে 7 ইউনিট হবে। এখানে বলা ছিল বর্গ সেমি, তার মানে 7 সেমি। কেমন, প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। আচ্ছা, 7 সেমি এখানে, তাহলে সি এর দাগে আছে 7 সেমি, তাহলে উত্তরটা হবে সি।
এরপর আমরা কি করব, দুয়ে যাব। দুয়ের প্রশ্নে বলেছে সত্য মিথ্যা ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো। বেশ, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, কেমন, তার বহিস্থ কোনো বিন্দু এ থেকে দুটি স্পর্শক টানছে। বহিস্থ বিন্দু সাপোজ এ, এখান থেকে যদি দুটো আমি স্পর্শক টানি, এইভাবে দুটো স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। খুব সুন্দর কথা, বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ ও বিসির লম্ব সমদ্বিখণ্ড হবে। এ ও এ ও এই বিসির লম্ব সমদ্বিখণ্ডক হবে, অসম্ভব। এটা লম্ব সমদ্বিখণ্ডক হবেই না, যদিও ও বি সমান ও সি, কিন্তু সমদ্বিখণ্ডক তো বলাই যায় না, এক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক হবে না, এটা ফলস। তাহলে একের দাগে এটা কি হয়ে যাবে, ফলস হবে। এবার দুয়ের দাগে এ পি কিউ আর পাশের চিত্রে এস টি প্যারালাল টু কিউ আর। বেশ, পি কিউ আর একটি ত্রিভুজ এঁকেছি, পি কিউ আর। এবার এস টি প্যারালাল কিউ আর দিয়েছে, এস টি প্যারালাল কিউ আর হলে পি কিউ বাই পিএস, পি কিউ বাই পিএস ইজুকাল টু পি আর বাই পিটি, পি আর বাই পিটি। কারেক্ট, এটা ঠিকই আছে, এটা ট্রু। দুয়ের দাগে ট্রু হবে, কেমন, এটা থ্যালাসের উপপাদ্য থেকে প্রমাণ করা যায়। এরপরে কি আছে, শঙ্কুর তির্যক উচ্চতা, তিনের দাগে বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, বেশ, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, বেশ, শঙ্কু, হ্যাঁ শঙ্কু এই ধরনের, এইটাকে বলে তির্যক উচ্চতা আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে বলছে যে তির্যক উচ্চতা অর্থাৎ এল ইজুক্যাল টু উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2h হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে। আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে, যদি আমরা বলি আর, তাহলে আর হবে উচ্চতা ইন্টু √3। বেশ, এক্ষেত্রে আমরা করব কি না, এক্ষেত্রে আমরা আয়তন, শঙ্কুর আয়তনের যে ফর্মুলা আছে, আয়তন হচ্ছে পাই আর এল, শঙ্কুর আয়তন হচ্ছে পাই আর এল, আর শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, আর শঙ্কুর আয়তন যেটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল আর 1/3 পাই আর স্কোয়ার এইচ। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এল স্কোয়ার, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ ঠিক এই ধরনের। হয়তো আমার ছবিটা অত সুন্দর হয়নি, এইটা কিন্তু 90 ডিগ্রি, আর এইটা এল, এটা এইচ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এল স্কোয়ার ইজুক্যাল টু পিথাগোরাসের সূত্র অনুসারে এইটা হচ্ছে আর, এই অংশটা হচ্ছে আর, শঙ্কুর রেডিয়াস। তাহলে এল স্কোয়ার ইজুক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। খুব মন দিয়ে দেখো কিন্তু, তাহলে এল বলছে 2h, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2h স্কোয়ার ইজুক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কেমন, এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি, বা 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইজুক্যাল টু আর স্কোয়ার, বা 3h স্কোয়ার ইজুক্যাল টু আর স্কোয়ার, বা √3 ইন্টু এইচ ইজুক্যাল টু আর। প্রিয় ছাত্রছাত্রী দেখে নাও, আমাদের এই অংশটা লাগবে না। আমি চেয়েছিলাম এই অংশ থেকে প্রমাণ করতে যে আর এর ভ্যালু ইজুক্যাল টু √3 ইন্টু এইচ, কিন্তু এই অংশটা আমাদের লাগছে না, তা আমরা ওই ঝামেলায় যাব না। তাহলে এল স্কোয়ার ইজুক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখছি যে আর সমান √3 ইন্টু এইচ।
তাহলে এক্ষেত্রে 3-এর দাগে উত্তরটি কিন্তু ট্রু হবে। এবার 4-এর দাগে 2-এর 4 2-এর 4 বলেছে একটি ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 7:5 এবং এর মোট লাভ 140 টাকা পেলে বি পায় 125 টাকা। বেশ, একদম সোজা। প্রিয় ছাত্রছাত্রী, এগুলো খুব ভালো প্র্যাকটিস করো। A/B 7/5 7/5 বা এখানে এর মোট লাভের পরিমাণ 140 দিয়েছে, তাহলে সরাসরি আমরা এখানে 140/B = 7/5। এবার 7 দিয়ে 7 2 = 14 0 বা B = 5 দোকানে 10 100 টাকা, কিন্তু এখানে কোনোটাতে 100 টাকা দেওয়া নেই, তাই এটা কিন্তু হয়ে যাবে ফলস। কেমন? এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। এরপরে আমরা যাব যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-এর দাগে বলেছে 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি? আচ্ছা, তাহলে মোট আয়ের 2/5 অংশ আগে বের করে নেব। তাহলে মোট আয় হচ্ছে 29,260 29,260 টাকা। তাহলে অতএব মোট আয়ের 2/5 অংশ 29,260 গুণিত 2/5 এত টাকা = 5 দিয়ে আমরা কাটবো। কাটলে 5 5 25, 5 4 9, 5 8 40, 5 5 25, 5 দোকানে 10। তার মানে 2 দোকানে 4, 2 5 10 0, হাতে রইল 1, 2 8 16 17 7, হাতে রইল 1, 5 দোকানে 10 1 11, 11,704 টাকা। তাহলে মোট আয়ের 2/5 অংশ টাকা সমান পেলাম 11,704 টাকা। এবার ABC কাজের জন্য 3:2, এটা A, এইটা B আর এইটা C। তাহলে A:2B:C পেয়েছি এইটা। তাহলে এর লভ্যাংশ কাজের জন্য পায়। আচ্ছা বেশ, এর আয় কত হবে? না সরি, এর আয় হবে 3/3 + 2 + 2 × 11,704 টাকা = 3/5 2 7 × 11,704 এত টাকা = 7 দিয়ে কাটবো আমরা। 7 একে 7, 4 11, 7 6 42, 4 2, 5, 7 7 49, 7 দোকানে 14 এত টাকা। এবার 3 দিয়ে গুণ করলে 3 দোকানে 6, 3 7 21, 1, হাতে রইল কত? 2, 318, 19 20 0, 19 20 0, হাতে রইল 2, 3 একে 3, 3 2 5, 5,016 টাকা। কেমন? আচ্ছা, এটা গেল হচ্ছে এর আয়। এবার বির আয় = বি পাচ্ছে 2, তাহলে 2 টোটাল হচ্ছে 7 × ওই টাকা 11,704। যদি কাটাকাটি করি, এটার থেকে এটা কাটলে 7, হ্যাঁ 7 একে 7, 7 4 11, 7 6 42, 4 2, 5 থাকবে, 7 7 49, 7 দোকানে 14, ঠিকই আছে। এবার 2 দিয়ে এত টাকা = 2 দোকানে 4, 7 দোকানে 14, 4, হাতে রইল 1, 6 দোকানে 12 13 3, হাতে রইল 1, 2 একে 2, একে 3, 3,344 টাকা। অতএব এ বেশি পায়
এ কত বেশি পাবে না 5016 মাইনাস 3344 এত টাকা ইকুয়াল টু এখানে 4 2 6 4 আছে 7 4 11 7 3 একে 4 6 আর 3 একে 4 5 তাহলে 1672 টাকা। প্রিয় ছাত্রছাত্রী দেখলে যে এ বেশি পায়, কত বেশি পায় না 1672 টাকা বেশি পায়। এর আয় বি এর আয়ের থেকে কত বেশি না 1672 টাকা বেশি। এবার 2-3-2টাতে যাব। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চৌঙ্ক শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কু, আমি প্রথমে ছবি দুটো আঁকছি। এইটা ধরো লম্ববৃত্তাকার চোঙ, এই টাইপের হয়, এর উচ্চতাটা এইটা এইচ আর ব্যাসার্ধ ধরো আর। আচ্ছা, এটা যদি আমি H1 ধরি, উভয়ের ব্যাসার্ধ বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা বেশ, তাহলে এটা যদি আমি 3R ধরি তাহলে শঙ্কুটা হবে শঙ্কু এই রকম, কেমন, এইটা 3R, এটা ধরো 4R। এবার তাদের এবং তাদের আয়তনের অনুপাত এত, চোঙ উচ্চতার অনুপাত নির্ণয় করো। এটা H1, এটা ধরো H2। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এই চোঙের আয়তনের সূত্র কি জানি? চোঙের আয়তন πr² × h। তাহলে চোঙের আয়তন ইকুয়াল টু πr² × h। h মানে H1 ধরেছি, এর উচ্চতা হচ্ছে H1, এর হচ্ছে H2। তাহলে এত কি হবে ঘন একক, কেমন। আর শঙ্কুর আয়তন হবে, শঙ্কুর আয়তন ইকুয়াল টু, এর আয়তনের ফর্মুলা কি, πRL হচ্ছে এর বক্রপৃষ্ঠ, আয়তন হবে 1/3 πr² মানে 4R r² × h। h মানে H2। শর্তানুসারে কি হবে না চোঙ এবং লম্ববৃত্তাকার এবং তাদের আয়তনের অনুপাত। বেশ, তাহলে π3R এর স্কোয়ার × h বাই 1/3 π4R এর স্কোয়ার × H2, এটা H1 H2 ইকুয়াল টু দিয়েছে 9/8। কত দিয়েছে 9/8। তাহলে পাই কেটে গেল, তাহলে 1/3টা উল্টি গেলে কি হয়ে যাবে, 3 উপরে চলে আসবে। তাহলে 3 × 3 3 = 9, 3 3 = 9 r² H1 বাই এখানে হচ্ছে 4 4 16 r² H2 ইকুয়াল টু 9/8। এবার এই r² কাটবে, কেমন। আচ্ছা, আর কিছুই কাটবে না, বা H1 বাই H2 ইকুয়াল টু, এখানে আগে থেকে আছে 9/8। এবার এই অংশটা যখন ওদিকে যাবে, এটা উপরে যাবে, এই অংশটা নিচে আসবে, ইন্টু 16 উপরে গেল আর নিচে চলে এলো 3 × 9। তার মানে কি 9 9 কাটলো, 8 2 = 16, তার মানে 2/3 থেকে যাচ্ছে, তাহলে 2/3 ইকুয়াল টু 2:3। প্রিয় ছাত্রছাত্রী দেখলে যে আমরা প্রথমে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে চোঙের উচ্চতা আপন
শঙ্কুর উচ্চতা, এই দুটো উচ্চতার অনুপাত পেলাম 2:3। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। এবার 3 বলেছে যে y প্রপোর্শনাল x এর কিউ, y প্রপোর্শনাল x এর কিউ এবং y এর বৃদ্ধি 8:27। বলছে y এর বৃদ্ধি 8:27 হলে x এর বৃদ্ধি কত? x এর বৃদ্ধি কত এইটা বের করতে দিয়েছে। বেশ, আমরা করব কি না, ভেদের নিয়ম অনুসারে y = k × x এর কিউ, এটা x না দিয়ে আমরা ধরলাম x1, প্রথমবার যেহেতু এটা প্রথম ক্ষেত্রে। কেমন? এবার প্রথম ক্ষেত্রে যেহেতু এই ধরেছি, এবার প্রথম ক্ষেত্রে y সমান 8x, না x দিয়েছে, বেশ 8p ধরবো, 8p। আর দ্বিতীয় ক্ষেত্রে y = 27p ধরতে পারি, আমরা ধরিলাম। কেমন? এবার হবে কি না, প্রথম ক্ষেত্রে তাহলে কি 8p, তাহলে 8p = k × x1 এর কিউ, এটা থাকলো। বা আমরা এখান থেকে কে এর মান বের করে নেব। কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা সকলেরই জানা, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। কেমন? তাহলে কি হবে না, 8p/x1³ = k, এটা 1 নম্বর দিলাম। এবার দ্বিতীয়বারে কি পাচ্ছি না, যেহেতু ভেদের ইকুয়েশান একই, সেই জন্য দ্বিতীয়বারে y = k, ভেদ ধ্রুবক পাল্টাবে না, k × x2x3। কেমন? এক্ষেত্রে আমরা করব কি, কে এর মানটা y সমান কত, দ্বিতীয় ক্ষেত্রে 27 মানে 27p হবে। আমরা 27p ধরেছি, k × এবার x2, এখানে আমরা কে এর মান সরাসরি বসিয়ে দিতে পারি। কে সমান কত দিয়েছে, 8p, তাহলে 8p/x1³ × x2³ বা এবার আমাদের দরকার কি না, 27p × x1³ = 8p × x2³ বা x1³/x2³ যেহেতু x2³ সঙ্গে 8p আছে, তাহলে 8pটা এইখানে উপরে থাকবে আর নিচে চলে আসবে কি 27p, এটা কাটলো। বা x1/x2 হ্যাঁ আচ্ছা এই সাইডে করি, বা এইখানটাতে x1/x2 এটা হবে 8/27 হোল ইন্টু 1/3। প্রিয় শিক্ষার্থী, সূচকের নিয়মে আমরা জানি এই 3 এখানে কিউ হয়ে আসে, এই 3 যখন ও সাইডে যায় তখন 1/q হয়ে যায়, সমান হয়ে যাবে 2/3 আর এটা হয়ে যাবে 3/q × 1/3। খুব ভালো করে লক্ষ্য করো, এটা কাটবে, তাহলে 2/3 হয়ে গেল। 2/3 = 2:3 অনুপাতে বৃদ্ধি। তাহলে কি দাঁড়ালো, অতএব x এর বৃদ্ধি
কত হবে 2:3 অনুপাতে। আমরা এক্সের বৃদ্ধি কত করব 2:3, এই অনুপাতে এক্সের বৃদ্ধি হচ্ছে। এরপর আমরা যুক্তি দিয়ে প্রমাণ করো। আচ্ছা 4 বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। খুব সুন্দর কথা, একদম বইয়ের উপপাদ্য পরিষ্কারভাবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু ধরলাম পি, এই বৃত্তের কেন্দ্র ধরি ও। তাহলে বহিস্থ বিন্দু পি থেকে যদি আমি স্পর্শকটা নিই, স্পর্শবিন্দু যথাক্রমে এ এবং বি, সরি এটা এরকম স্পর্শক হবে না, স্পর্শকটা এরকম হবে, আমি হাতে করছি তো। তাহলে ও এ আর ও বি আমি যোগ করে দিলাম, দিয়ে ওপি যোগ করব। প্রিয় শিক্ষার্থী দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্ত বিশেষ নির্বাচনে বহিস্থ বিন্দু পি, পি থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক যথাক্রমে পি এ এবং পিবি টানিলাম, যা বৃত্তকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। কেমন? প্রমাণ করতে হবে যে এপি ইজুক্যাল টু বিপি এবং প্রথমে যেহেতু এ ও পি ত্রিভুজ আছে, তাহলে আমরা বলবো এ ও পি কোণ ইজুক্যাল টু বি ও পি কোণ, অর্থাৎ এই স্পর্শক দুটো কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, এই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা বহিস্থ বিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক টেনেছি যারা এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার এপি এবং বিপি সমান প্রমাণ করতে হবে। প্রথম প্রমাণটা হচ্ছে এপি ইজুক্যাল টু বিপি, আর দ্বিতীয় প্রমাণ যেটা বলেছে যে পি ও এ কোণ বা এ ও পি কোণ, একই ব্যাপার, এ ও পি কোণ ইজুক্যাল টু বি ও পি কোণ, বি ও পি কোণ। অত্যন্ত সোজা প্রমাণ। এক্ষেত্রে আমরা প্রমাণের জন্য কি করব? প্রমাণের জন্য করব কি না, ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে কি ধরব না, ও এ ইজুক্যাল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপি সাধারণ বাহু, এই দুটো পেলাম। আরেকটা কি না, কোনো বহিস্থ বিন্দু থেকে যখন কোনো বৃত্তের স্পর্শক টানা হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সমকোণ উৎপন্ন করে, এটা কিন্তু আমরা একটা উপপাদ্যে পেয়েছি। তাহলে কি হবে না, এ ও পি কোণ, এই কোণ তাহলে ও এ পি কোণ, এই কোণ ইজুক্যাল টু ও বি পি কোণ, এই কোণ সমান এক সমকোণ। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু তাদের অন্তর্গত কোণ আরেকটি ত্রিভুজের দুটো বাহু তাদের অন্তর্গত কোণের সঙ্গে সমান হচ্ছে। প্রিয় শিক্ষার্থী দেখো, কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে 90, এখানে 90, আর এই বাহু সমান এই বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এইটা সাধারণ বাহু, ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে অবশিষ্ট যে বাহুটা আছে এই বাহুর সঙ্গে সমান, প্রমাণ হয়ে গেল। এবার যেহেতু এই বাহুর সঙ্গে সমান, তাহলে এই বাহুর সামনের কোণ যা হবে এই বাহুর সামনের কোণ একই হবে, অর্থাৎ অনুরূপ কোণ সমান হবে। এই যে বাহুগুলো সমান তাদের অনুরূপ কোণগুলি, অর্থাৎ এ ও পি কোণ ইজুক্যাল টু বি ও পি কোণ ইকুয়াল হবে। কেমন? তাহলে এই অ্যাক্টিভিটি টাস্ক আজকে এখানেই শেষ। পরে কখনো এলে আমি আবার তোমাদের সুবিধার্থে এভাবে বুঝিয়ে করিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে।